আপনি জানেন যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুদকের একটি মামলায় হাইকোর্ট 7 বছরের কারাদণ্ড এবং 20 কোটি টাকা জরিমানা করেছেন এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন। এবং আইনমন্ত্রী বলেছেন যে, এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত, এবং আইনমন্ত্রী বলেছেন যে তাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং তিনি যদি দেশে না ফেরেন তাহলে তিনি আপিল করবার কোনো সুযোগ পাবেন না, সুযোগ থেকে বঞ্চিত হবেন। আমার যেটি মূল প্রশ্ন হচ্ছে যে এটি বাংলাদেশের যে চলমান রাজনীতি বা আগামী দিনের রাজনীতি, নির্বাচনী রাজনীতি, সেখানটাতে এর প্রভাব আসলে কি পড়তে পারে বলে আপনি মনে করছেন? প্রভাব তো নিশ্চয়ই আছে। আমাদের এখানে আমাদের মতো উন্নয়নশীল দেশের রাজনীতির কতগুলো ঘাটতি আছে। এই ঘাটতির মধ্যে হচ্ছে এটি একটি, যারা রাজনীতি করেন তারা যে অপরাধ মুক্ত বলে যে সমাজকে মনে করতে হবে, এটির কোনো কারণ নেই। তো অপরাধ যদি উনি করে থাকেন, তারা এই রাজনীতির সুরক্ষাটা সবসময় ব্যবহার করেন। এটি শুধু এই ক্ষেত্রে না, আমরা অনেক ক্ষেত্রে এটা দেখেছি। এখন এই অবস্থা থেকে আমার মনে হয় বেরিয়ে আসতে হলে আপনাকে কোথাও না কোথাও আস্থা স্থাপন করতে হবে। এখন যদি আদালত এটিকে করে থাকে, তাহলে সেই আদালতের বিএনপি স্বভাবতই বলবে এটি প্রভাবিত করে আদালতের কাছে এই বিচার পরিবর্তন করা হয়েছে। আরেকটি হলো যে অ্যাপিলের যে সুযোগটা বললেন, অ্যাপিলের সুযোগ আমি জানি না আইনগতভাবে, যদি আইনজ্ঞ নই তাহলে আপনি হাজির না হলে আপনি আপিলের সুযোগ পান না। তো সেটি তো বাংলাদেশের আইন, শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশে আইনটি প্রচলিত আছে। আর দায় মুক্তি পাওয়া রাজনীতির খাতিরে, এটি আমার মনে হয় পুরনো সংস্কৃতি বাংলাদেশের, এবং এটি এক্ষেত্রে প্রযোজ্য না। এই দায় মুক্ত সবাই দাবি করে, যুদ্ধ অপরাধীর ক্ষেত্রে তো তারাও দাবি করে যে এটি তো আমরা তখন পাকিস্তানের এক পাকিস্তানের জন্য আমরা লড়েছি। তো সেই দায় মুক্তির বিষয়টি যখন আপনি তাকে দায়বদ্ধ করছেন, না যে কোনো আইন, আন্তর্জাতিক আইন হোক দেশীয় আইন হোক, তখন কিন্তু রাজনীতি চলে আসছে, যদি সে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে থাকে। এটি শুধু আমরা বড় ক্ষেত্রেই দেখছি তা না, এটা ছোট ক্ষেত্রেও দেখা যায়। যদি আপনি আরো নিচের লেভেলেও আসেন, এমপি বা স্থানীয় পর্যায়ে, সেখানেও কিন্তু এই কালচারটা বাংলাদেশে রয়েছে। তবে এই কালচার থেকে বেরিয়ে আসাটা হচ্ছে খুব চ্যালেঞ্জিং। তো সেই ক্ষেত্রে কোনো না কোনো সময় আপনাকে একটা অবস্থানে নিতে হবে যে রাজনৈতিক সুরক্ষার বা ছত্রছায়ার নিচে একজন তার অপরাধের দায়মুক্তি পাবে, সেটি বের হয়ে আসা উচিত ভবিষ্যতে, যদি আমরা আরো বেশি আলোকিত বাংলাদেশ দেখতে চাই। এখানে আরেকটা প্রশ্ন আসবে, যেটি হয়তো অনেকেরই কৌতূহল থাকবে, যে উনি যদি আসেন তো কারাগারে যেতে হবে। এখন পর্যন্ত যারা অ্যাপিল যদি করেন, অ্যাপিলের সিদ্ধান্ত কি হবে সেটি সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু অ্যাপিলও যদি এই সিদ্ধান্ত বহাল থাকে তাহলে তিনি আগামীতে নির্বাচন করতে পারছেন না, এবং সেক্ষেত্রে বিএনপির আগামী বা ভবিষ্যৎ নেতা হিসেবে তাকে যেভাবে চিন্তা করা হয়, বা ওই দল যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে তাকে যে অবস্থানে তার নেতাকর্মী সমর্থক শুভানুদেরা দেখতে চান বা তাদের যে স্বপ্ন, সেটিতে এটি একটি বড় আঘাত। এটি তো এই বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, সেই দলটির জন্য এটি বড় ধাক্কাও বটে। মানে এটি হচ্ছে যে রাজনৈতিক দল কিভাবে এই ধাক্কাটি তারা অনুভব করবে, সেটি হলো একটা প্রশ্নের ব্যাপার। আপনি যে কথাটা বললেন, আমি যতদূর জানি যে তার নেতৃত্ব নিয়ে বিএনপির ভেতরে কিন্তু যথেষ্ট টানাপোড়েন আছে। তো সেই টানাপোড়েনের বিভিন্ন কারণ আছে, সেটা তারাই বেশি ভালো করে জানবেন। এখন হচ্ছে যে সে না থাকলে বিএনপি ডুবে যাবে, এরকম একটি ধারণা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা এটা দেখেছি। কেন দেখেছি? যে ব্যক্তি নির্ভর রাজনীতির একটা প্রবণতা বাংলাদেশের রাজনীতিতে লক্ষ্য করা যায়। কিন্তু দল তো আসলে ব্যক্তি নির্ভর হওয়া উচিত না। তো একটা ব্যক্তি চলে গেলে আর একটা ব্যক্তি নেতৃত্ব নেবে, আমরা যেমন বিভিন্ন দেশে দেখি, তো সেই জায়গাটাতে তো আমরা পৌঁছতে পারছি না। তা আপনি এখানে দলের অনুভূতি, দলের হয়তো নেতৃত্ব থাকতেই পারেন, দলের নেতৃত্ব তিনি কারাগারে থেকেও দলের নেতৃত্ব দিতে পারেন, সেটি যে নির্বাচন করতে পারবেন কি নির্বাচন করতে যদি না পারেন, তাহলে তো দলের তো আরো অনেক সদস্য আছে যারা দলকে ঠেকিয়ে রাখা নির্বাচন করার জন্য। যদি একমাত্রই হতো তাহলে একটু সমস্যা হতো। আমাদের এখানে হচ্ছে যে তার বিষয়ে দলীয়, ব্যক্তিগত বিষয়ে দলীয় অবস্থান, সেই জায়গাটাতে বাংলাদেশ খুব যে একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে সেটা আমার মনে হয় না। যে ব্যক্তিগত কারণে দল তাকে সমর্থন করেছে। এখন কোন দল সে যে অবস্থানে থাকুক, দলের স্বার্থ যদি বাদ দিয়ে ব্যক্তি স্বার্থটা যদি প্রাধান্য পায়, এবং সেই ব্যক্তির স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি দলের স্বার্থ ক্ষুণ্ণ হয়, সেখানে
আমরা অনেক সময় বলে থাকি যে আমরা আমাদের নেতাকে হারাচ্ছি, এই কারণে দলের সাথে এটা পেঁচিয়ে এটি একটি অবস্থা সৃষ্টি করা হয়, যেটি কিন্তু ওই দলকে মারাত্মকভাবে ব্যাহত করে। তার যে গতিধারা আছে, সেই গতিধারাকে যদি মুক্ত করতে হয়, দলটা হইতে হবে খুব গণতান্ত্রিক, অর্থাৎ মাল্টিপল ডিসিশন মেকিং থাকতে হবে। তা আমরা কিন্তু এই ধরনের ডিসিশন যখন হয় রাজনৈতিক দলের মধ্যে, কখনোই দেখি না যেটি একটি দল কেন্দ্রিক বা কনভেনশন কেন্দ্রিক বা প্লুরালিস্টিক ডিসিশন হচ্ছে। এই ডিসিশন গুলো যারা দলের নেতৃত্বে থাকেন তারাই চাপিয়ে দেন, এবং আমাদের দলের যারা পরের লেভেলে যে নেতা এবং কর্মীরা আছে তারা একটা মেনে নেন। এবং আপনি যদি এই মুহূর্তে, আমরা অনেক ঘটনাই জানি যে দলের ভাইস চেয়ারম্যানের সাথে, দলের সাধারণ সম্পাদকের সাথে, মহাসচিবের সাথে, অন্যদের সাথে যথেষ্ট টানাপোড়েন আছে। আমরা দেখেছি ওই দলের মধ্যে একজন বিশিষ্ট নেতা যিনি পদত্যাগ করেছেন। তো এই কারণগুলো যদি আমরা খতিয়ে দেখি, তাহলে আমি বলবো যে রাজনীতির গতিধারাতে ঠিক এই গতিধারাটা আমাদেরকে ভবিষ্যতে খুব উন্নত মানের রাজনীতির অবস্থানে নিয়ে যাবে না। যার বাবার আপনার কাছে ডক্টর রেজাউন সিদ্দিকী, আপনি কিভাবে দেখছেন পরিস্থিতিটা? প্রথম কথা হলো যে এই যে মামলায় তারেক রহমান সাহেব অর্থ পাচারের মামলা, গিয়াসউদ্দিন আবু মামুন, এটা একটা মামলা, এবং এই নিম্ন আদালত মোতাহার হোসেনের জজ যিনি, এখানে দীর্ঘ শুনানির পর, নানান আর্গুমেন্ট শুনানির পর এই মামলা গিয়াসউদ্দিন আবু মামুনের সাজা হয়েছিল 7 বছর জেল এবং 40 কোটি টাকা জরিমানা। এখন উচ্চ আদালত সে 40 কোটি থেকে আর 20 কোটি করেছে, এবং তারেক রহমান সাহেবের যেখানে বেকসুর খালাস দেওয়া হয়েছিল সেখানে তাকে 7 বছর জেল এবং 20 কোটি টাকা জরিমানা করা হয়েছে। সেই নিম্ন আদালতের সেই বিচারককে কিন্তু এরপরে আর ট্রেস করা যায়নি, তিনি না ট্রেস করা যায়নি যে তার বিরুদ্ধে যেসব, এবং সেটি নিয়ে উভয় দিক থেকেই নানা রকমের বক্তব্য, তার বিরুদ্ধে নানান ব্যবস্থা, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তার বিরুদ্ধে নানান ধরনের, যখন এই মামলাটির রায় তিনি দেন তারপরই তার বিরুদ্ধে সরকার নানান ধরনের অভিযোগ এনে, এবং তারপর তাকে পাওয়া যাচ্ছে না বা উনি বিদেশে চলে গেছেন বা কিছু একটা এরকম হয়েছে, তার বিরুদ্ধে তার আগে কোনোদিন কোনো অভিযোগ আনা হয়নি। তখনই অভিযোগ আনা হলো যখন তিনি তারেক রহমান সাহেবকে বেকসুর খালাস দিলেন। কিন্তু আবার দেখেন, নিম্ন আদালত, ইভেন হাইকোর্ট যখন কোনো একটা মামলার রায় দেয়, নিম্ন আদালত যে রায় দিয়েছে হাইকোর্ট বহাল রেখেছে। যেমন আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলা, সেখানে এরা যখন আবার অ্যাপিলে এসেছেন, তখন কিন্তু যাদের মৃত্যুদণ্ড নিম্ন আদালত এবং হাইকোর্ট দিয়েছিল, অ্যাপিলেটে কিন্তু তাদের মধ্য থেকে 11 জনকে মুক্তি দিয়ে খালাস করে দিয়েছে, এবং তার জন্য বিক্ষোভ মিছিল টিছিল এগুলো করেছে আওয়ামী লীগ, কিন্তু তাতে কোনো ফল হয়নি, মানে তাদের খালাস দিয়েছে, অর্থাৎ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে নিম্ন আদালত, হাইকোর্ট তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল, কিন্তু আপিল বিভাগে এসে দেখা গেল যে এই মৃত্যুদণ্ড আর বহাল থাকছে না। সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের, আমিও আইনজ্ঞ নই, তারেক রহমান সাহেব যদি মনে করেন যে তিনি অ্যাপিল করবেন, তার নিয়ম অনুযায়ী তিনি আপিলের ডিভিশনে আসতে পারেন, এবং এলে কি দাঁড়াবে সেটা তো আর আমরা অ্যাডভান্স বলতে পারি না। কিন্তু এর প্রভাব তো পরেই রাজনীতিতে, আপনি যে প্রসঙ্গটা রশিদ ভাই বলছিলেন যে রাজনীতিতে প্রভাবটা পরেই। যেমন ধরেন, রাজনীতি বাংলাদেশে যে স্বচ্ছতার উপর খুব ভিত্তি করে তৈরি আছে তা না। অন্তত 8 ডজন মন্ত্রী ইতিমধ্যে দুদকের মামলায় দোষী প্রমাণিত হয়েছে, বা মানে তাদের বিরুদ্ধে শত শত, গতকাল একজন মন্ত্রীকে বিচারিক আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে কামরুল ইসলাম, মোজাম্মেল হক, এদেরকে শাস্তি দিয়েছে, যত ছোটই হোক 50,000 টাকা। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তারও কিন্তু শাস্তিটা মাথায় আছে, উনি অ্যাপিল বিভাগে গেলে কি হবে তা জানি না, কিন্তু আব্দুল মান্নান খান তিনি আদালতে গিয়েছিলেন। হ্যাঁ, এই যে অর্থাৎ রাজনীতিতে যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতার অভাব আছে। আর ন্যায় বিচার এটা জরুরি। এখন ধরা যাক যে আপিল বিভাগেও এটা তারেক রহমান সাহেবের এই বিষয়টা বহাল থাকলো, তাহলে সেটাকে তো রাষ্ট্রের ভেতরে যদি আপনি থাকতে চান, বা রাষ্ট্রের সিদ্ধান্তের ভেতরে যদি থাকতে চান, তাহলে তো আপনার মেনে নেওয়া ছাড়া তার কোনো পথ নেই। এবং মেনে নিলে কি হবে? মেনে নিলে আপনি দেখেন যে প্রায় 60,000 মামলা তুলে নেওয়া হয়েছে আওয়ামী লীগ পাওয়ার এসে। বিএনপিও আগের বার যখন পাওয়ার এসেছিল বহু সংখ্যক মামলা তারা তুলে নিয়েছে। তো ফলে
এর মধ্যে দেখা যাচ্ছে যে খুন, ধর্ষণ, রাজধানী, ডাকাতি এরকম মামলাও কিন্তু উঠে গেছে নানান ভাবে। এবং আজকে দেখেন আরেকজন এমপি নিজাম হাজারী, তিনি 2.5 বছর কম সাজা খেটেই জেল থেকে বেরিয়ে গেছেন নানান কৌশলে, তারপরে এমপি হয়েছেন। অথচ তিনি 15 সালের আগে এমপি হিসেবে দাঁড়াতেই পারেন না, যেটা 14 সালে দাঁড়িয়ে এমপি হয়ে গেছেন। তো এ ধরনের খেলাও রাজনীতিতে আছে, এই খেলাগুলো না থাকাই ভালো। সো একটি প্রশ্ন যে এখন আপনার ধারণা কি, আমি খুব বেশি আর এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে চাই না, যে অ্যাপিল করতে হলে ওনাকে দেশে আসতে হবে এবং দেশে আসতে হলে আসলে ওনাকে প্রাথমিক অবস্থায় কারাগারে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমরা জানি না অ্যাপিলেট ডিভিশনে কি হবে, যদি এই সাজা বহাল থাকে তাহলে তো বাংলাদেশের আইন অনুযায়ী উনি সামনের নির্বাচনগুলো করতে পারছেন না। সেক্ষেত্রে বিএনপি রাজনীতির উপরে এর একটা বড় এবং অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্তের পরে আসলে অন্য কিছু করবার তেমন কোনো সুযোগ আছে বলে আমি তেমন কোনো ফল যদি না হয় তখন কিছু করবার থাকবে না। এটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা, রাষ্ট্রপতির ক্ষমা পেলে আবার নির্বাচনের সুযোগ সুবিধা থাকবে কিনা নির্বাচন করবার আমি জানি না, আমিও জানি না। কিন্তু ধরেন যদি তাই হয় তাহলে 7 বছর যদি জেল কাটতে হয় এবং আরো 5 বছর তিনি ইলেকশনে দাঁড়াতে পারবেন না, অর্থাৎ 12 বছর উনি এই ব্যবস্থার ভেতরে থাকতে পারবেন না। যদি সরকার কাঠামো এরকমই থাকে, যদি সরকার ওই যে যেটা রশিদ ভাই বলছিলেন যে এগুলোর একটা ওলট পালট হয়, সুতরাং যদি সরকার এটি থেকে বেরিয়ে এসেছে, উনি তো সাজাপ্রাপ্ত ছিলেন, নির্বাচনে দাঁড়াতে ভোগ করেছেন, নির্বাচনে এক টার্ম দাঁড়াতে পারেন, তারপরে আবার রাজনীতিতে বহাল তবিয়তে ফেরত এসেছেন। সেগুলো তো একটা জিনিস, দলের নেতৃত্বে তিনি থাকতে পারবেন, সেটিতে কোনো সমস্যা, সেটা একটা জিনিস আছেই। কিন্তু সরকার কাঠামো যদি এরকমই থাকে তাহলে তো উনি পারবেনও না। এবং সরকার কাঠামো বলতে ধরা যাক যে বিএনপি ক্ষমতায় আসলো, তাহলে কি উনি পারবেন? তাহলে তো উনি পারছেন না, না পারার তো সম্ভাবনা, আইন যা বলে ধরা যাওয়ার তো কোনো ব্যাপার নেই। কারণ তখন এটা উনি কি করবেন, কারণ যেখানে বদলালো তো আপনি পুরনো সিদ্ধান্তকে বদল করতে পারবেন না, সেটা তো একটা ব্যাপার আছে। সুতরাং সেই জিনিসটা ভেরি ডিফিকাল্ট, ভেরি কমপ্লিকেটেড, এটাও ঠিক। জেনারেল রশিদ, কিছু যোগ করবেন আপনি? না, বাংলাদেশ এখন একটা বড় নিরাপত্তা ঝুঁকির মধ্যে। কতটা ঝুঁকিটা আসলে আপনি নিজে মনে করছেন একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে, এবং নানা রকমের কথাবার্তার মধ্য দিয়ে, নানা রকমের ডিনায়ালের মধ্য দিয়ে আস্তে আস্তে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ যে এটি আসলে এখন অস্বীকার করবার কোনো সুযোগ নেই। সবাই বলছেন, যেটি প্রধানমন্ত্রী তার সর্বশেষ সংবাদ সম্মেলনে বলেছেন, যে একটা সময় আমরা মাথা উঁচু করে কথা বলতাম, অনেকে আমাদের এই অভিজ্ঞতাটা শুনতে চাইতো, কিন্তু এবার তিনি আসেম সম্মেলনে গিয়ে সেরকমটি অনুভব করেননি, যে তিনি নিজেও ফিল করেননি যে সেই মাথা উঁচু করে আসলে আর কথা বলা যাচ্ছে। আপনি কি মনে করছেন যে কতটা ঝুঁকির মধ্যে আছে? আমরা যেটি দেখছি যে এখানে যারা বিদেশিরা কাজ করছেন, বিশেষ করে বিভিন্ন দূতাবাসে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে, তাদের পরিবারগুলো তারা পাঠিয়ে দিচ্ছেন। কোনো আন্তর্জাতিক সংস্থায় আমি দেখলাম যে তারা তাদের স্টাফদেরকে বলছেন যে তুমি তোমার বাসায় থেকে প্রয়োজন বোধে কাজ করো, যত সম্ভব যদি কাজটা করতে পারো অফিসেও আসবার দরকার নেই, এরকম একটা অবস্থার মধ্যে আছে বাংলাদেশ। আপনি কি মনে করছেন? নিঃসন্দেহে যে আমাদের গুলশানের যে আক্রমণটা হলো, এরপরে শোলাকিয়ারে যে জোড়া আক্রমণ যদি আমরা বলি, এটি তো স্বভাবতই দেশ বিদেশ সব মানুষকেই কিছুটা শঙ্কার ভিতরে ফেলেছে। এখন এই শঙ্কা মুক্ত ভাবে আমরা থাকার জন্য যতটা চেষ্টা করেছি, তো এখানে তো শঙ্কা মুক্ত থাকা যায়নি, যেহেতু আক্রমণ হয়ে গেছে। এবং এখানে একটি জিনিস হয়তো বিদেশিরা মনে করেছে যে এই আক্রমণটা বিদেশিদের টার্গেট করে আক্রমণটা করা ছিল, যে বিদেশি বিদ্বেষটা এই আক্রমণকারীদের ভেতরে বেশি কাজ করেছে, সেটি তারা অনুভব করেছে। এটি কি মানে আপনার কাছে একটু শুনতে চাইবো যে এটা কি বিদ্বেষ হিসেবে, নাকি দৃষ্টি আকর্ষণের জন্য ওটিকে তারা উত্তম পন্থা হিসেবে বেছে নিয়েছেন, যে হয়তো 1000 বাংলাদেশি মারা গেলে অনেক দুর্ঘটনায় মারা যায়, সেটি যতটা না কাভারেজ পেত, এরকম বিদেশি একজনের হত্যাকাণ্ড আমরা দেখেছি অনেক কাভারেজ পেয়েছে, সেখানে 20-25 জন। এটি তো স্বভাবতই আপনাকে লিঙ্ক করতে হবে যে এই আক্রমণটা করার পেছনে তো কিছু উদ্দেশ্য থাকবে, তখন আপনাকে উদ্দেশ্যগুলো খুঁজে খুঁজে বের করতে হবে যে কি উদ্দেশ্যে এই আক্রমণগুলো করা হয়েছিল। তো আমরা যতগুলো উদ্দেশ্য খুঁজে পেয়েছি, আমরা মনে করি সেই উদ্দেশ্যগুলো তারা সফল হয়নি। তো একটি উদ্দেশ্য যেটা আপনি বললেন, সেটি হচ্ছে যে এখানে যারা আক্রমণ করেছে, যাদের পরিচিতি এখন দেশীয় হবে, আমরা তো মনে করি যে এরা দেশীয় লোকরাই তো করেছে। তো যারা
আমরা যেটাকে খুঁজে পাইনি এখনো, সেটি হচ্ছে যে এদেরকে লক্ষ্যবস্তু কে দিল এবং তাদেরকে কে আদেশ দিল এটা করার জন্য। তো সেই জায়গাটাতে এখন আমরা পৌঁছাতে পারিনি, কিন্তু যে জিনিসটা হচ্ছে কি উদ্দেশ্যে তারা করেছে এটি পরিষ্কার হয়ে গেছে। এবং আর একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন, এরা কিন্তু যখন আক্রমণ করার পরে এদের সব খবর বার্তা আইএস এর আমাক সংবাদ সংস্থাতে প্রকাশিত হয়েছে। তাহলে আইএস এর উদ্দেশ্যের সাথে এই আক্রমণের উদ্দেশ্যের কোনো মিল পাওয়া যায় কিনা, তখন আমরা এটা খুঁজতে গিয়ে দেখি যে এই আক্রমণটা আমরা বলছি এটা একটা সিন্ডিকেটেড আক্রমণ, অর্থাৎ এটা একপক্ষীয় না। তো বাংলাদেশে যতগুলো আছে জঙ্গি সংগঠন, এই জেএমবি বলেন, আনসারুল্লাহ বাংলা টিম বলেন, আনসার আল ইসলাম, ওই শহীদ হামজা ব্রিগেড, এরকম অনেক অনেক, এগুলোকে আসলে আমরা প্রকৃতপক্ষে এদেরকে জঙ্গি দলের স্ট্যাটাসে আমরা দিই না। এদেরকে আমরা বলি টাস্ক গ্রুপ, অর্থাৎ এক একটা জায়গাকে এক একটা টাস্ক দেওয়া হচ্ছে যে তোমরা শুধু এটি নিয়েই থাকবা, কিন্তু মূলত এরা সবাই এক। তো এই জায়গাটা আমরা অনেক সময় এই বিভিন্ন নাম বলে বলে আমরা একটু বিভ্রান্তের মধ্যে পড়ি, আমরা এদের ভেতরে কোনো পার্থক্য খুঁজে পাইনি। তো হিজবুত তাহরির বলা হয়েছে যে তুমি শুধু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবং বিত্তশালীদের মধ্যে তুমি কাজ করো, তো তার নাম হচ্ছে হিজবুত তাহরির। আগে এটিকে আলাদা সংগঠন মনে করা হতো, তারপরে মনে করা হতো জেএমবি তারা হচ্ছে মাদ্রাসার দিকে কাজ করছে, আনসারুল ইসলাম হচ্ছে এই হিজবুত তাহরির থেকে যারা রেডিকালাইজড হয়ে আসছে সেই জঙ্গি, যারা জঙ্গি পর্যায়ে পৌঁছে গেল তাদেরকে দিয়ে জঙ্গিত্ব করার জন্য সেইটুকু টাস্কের ভিতরে আছে। সবগুলি মিলিয়ে ফেললে এদেরকে বানালো কারা? এটি তো সিরিয়া থেকে আইএস এসে এদেরকে বানায়নি, এদেরকে বানিয়েছে আমাদের দেশীয় ব্যক্তি, আমাদের দেশীয় কোন সংগঠন, কোন নেতা, কোন পৃষ্ঠপোষকতা, সবগুলোই দেশ থেকেই হচ্ছে। এই জায়গায় খুঁজতে গিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশের, আমরা তখন একটু অতীতে যেতে হবে, যে বাংলাদেশের এই জঙ্গি সংগঠনগুলো কেন গড়ে উঠলো। এই গড়ে ওঠার পিছনে বাংলাদেশের জন্মের ইতিহাসের একটা সম্পর্ক আছে। সেটি হচ্ছে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ করে, তো মুক্তিযুদ্ধের একটা পরাজিত শক্তি আছে, যারা তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা করছিলেন তাদেরকে আক্রমণ করে গণহত্যা এগুলো করার পেছনে যে ইডিওলজিক্যাল স্পিরিট, অর্থাৎ ন্যায্যতার যে ভিত্তিটা, সেটি তারা নিয়েছিল ইসলামের নাম নিয়ে। এবং ইসলামের নামে, ইসলাম বাঁচাবে, পাকিস্তান বাঁচাবে, ইসলামের নামেই তারা পাকিস্তান বাঁচাতে চেয়েছে এবং সেই ইসলামকে ব্যবহার করেই তারা গণহত্যা চালিয়েছে, মানুষ মেরেছে, তারা যত মানবতা বিরোধী অপরাধ করেছে। তার পেছনে কেন এটাকে জাস্টিফাই করতে চেয়েছে, হ্যাঁ এটা আমি করছি কেন, তখন বলছে আমি ইসলাম রক্ষা করছি। এই যে একটা বিভ্রান্তিকর যে স্পিরিটটা তখন গ্রো করেছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তখন তারা তো সেই সময় ডিসঅ্যাপিয়ার করলো পলিটিক্যাল সিন থেকে, সোশ্যাল সিন থেকে আমরা দেখলাম। তারপরে তাদের রিঅ্যাপিয়ারেন্স আমরা আবার দেখলাম 1975 সালের পরে। তো রিঅ্যাপিয়ারেন্স হওয়ার পরে তখন আমরা বেসিক্যালি মনে করি যে এই জঙ্গি সংগঠন বা জঙ্গিত্ব, যেটা জঙ্গিবাদ, ইট ইজ নাথিং বাট এ চিপ পলিটিক্যাল ওয়েপন। এটি যখন দেশের ক্ষেত্রে হচ্ছে তখন আমরা এটা বলছি যে আভ্যন্তরীণ রাজনীতির একটি সস্তা রাজনৈতিক হাতিয়ার। যখন এটি আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখছি সেটাকে আমরা বলছি ভূ রাজনীতির হাতিয়ার। আজকে যদি আইএস এর সম্পর্কে আর এখানে বলার অবকাশ নেই, অনেক তথ্য এখন বেরিয়ে এসেছে, অনেক যেসব লোকরা এটাকে এই অস্ত্রকে ব্যবহার করেছে তারা এখন সত্যি কথা বলছে। সেজন্য আমরা ব্রিটেনের এক্স ফরেন সেক্রেটারির মুখেও শুনছি, আমরা চিলকট ইনকোয়ারির ভিতরেও এটা দেখছি। তো এগুলো বেরিয়ে আসার ফলে এটি তার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তা আমাদের দেশে এই যে হাতিয়ারটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটি কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, এবং ওই যে রাজনৈতিক সিদ্ধান্ত ইউজ ইসলামিক কার্ড উইথ এ ভায়োলেন্স, এটির সাথে যে কম্বিনেশন পাওয়া যায় তারই প্রতিফলন আমরা এখন দেখছি। এটি হচ্ছে বিভিন্ন বহুমুখী ভাবে এটাকে ঢেকে রাখার জন্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিয়ে, এদেরকে আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে বিভিন্ন ভাবে পরিচালিত করা হয়। তো পরিচালিত করার পরে যেসব জঙ্গিরা ধরা পড়ে তারা তো কিছু কিছু তথ্য দেয়, তাদের তথ্যের ভিত্তিতে আপনি যখন তাদেরকে রিসার্চ করেন কেন সে গেছে। তো এই মুহূর্তে আমরা যে ঝুঁকিতে আছি সেটি হলো কি, যে র্যাডিকালাইজেশনের ঝুঁকি। এই যে আমাদের ছেলে মেয়েদেরকে, ভালো ভালো ছেলে মেয়েদেরকে তারা জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে। এই যে নিয়ে যাওয়ার যে সিস্টেমটা, এটা আমরা দেখলাম মগজ ধোলাইয়ের একটা ব্যাপক প্রক্রিয়া, যেটি আপনি 4 থেকে 6 মাসের মধ্যে একটি ছেলেকে আপনি নিয়ে যেতে পারেন। তো নিয়ে যাওয়ার পেছনের দিকে আমরা দেখেছি যে তারা যে মগজকে সিলেক্ট করছে তারও কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে সিলেক্ট করছে। আপনি যদি খুব বেশি ধার্মিক হয়ে থাকেন সে আপনাকে নেবে না, এই জঙ্গিবাদ আপনাকে নেয় না। কেন নেয় না? বলে যে ওর মাথার মধ্যে অলরেডি একটা ইডিওলজি কাজ করছে,
নতুন ইডিওলজি সে খাবে না। তা আপনার মাথা হতে হবে পরিষ্কার, অর্থাৎ আপনি কিছুই, কোন ইডিওলজি আপনার মাথার ভিতরে ঢুকে নেই, ইজি টু রেডিকালাইজ। এরকম ভাবে তারা এই যে বয়সের ফ্যাক্টর আছে, 15 বছর থেকে 24 বছর এই টার্গেট ব্যান্ডে তারা নিচ্ছে, এবং তারা সাকসেসফুল শুধু বাংলাদেশে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এগুলো করার পেছনে একটা স্কিম আছে, সেই টোটাল স্কিমটা কিন্তু এগেইন রিলেটেড টু দ্যাট থিওরি, যে যখন আমাদের প্রি বাংলাদেশে যে ইসলাম কার্ড ব্যবহার করে যে ভায়োলেন্স করা হয়েছিল, সেই ভায়োলেন্স আর এই ভায়োলেন্সের সাথে আপনি ডিলিং করতে পারছেন না, ইটস এ লিঙ্কড ভায়োলেন্স। তো সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির কারণে অনেকেই মনে করেছেন, ওই চিন্তাধারার অনুসারীরা, যে আমি এরকম ভায়োলেন্স প্রয়োগ করে আমি একটি রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবো দেশের প্রতি। সেই যে একটা কনফ্লিক্ট হয়েছে, সেই কনফ্লিক্টের রেজাল্টটাই হচ্ছে আমাদের আজকের জঙ্গিবাদ। এখন এর শক্তি কত, এটি একটি প্রশ্ন করতে পারেন। সেই শক্তিটাকে আমি এখনো মনে করছি না যেটা বিয়ন্ড দ্য লিমিট চলে গেছে। তো এর হচ্ছে যে টোটাল তার স্ট্রাকচার যদি আপনি অ্যানালাইজ করেন, এটি হচ্ছে, আমি বলবো এটা হালকা ধরনের ঝুঁকিতে বাংলাদেশ এখনো অবস্থান করছে। সো ডক্টর জন সিদ্দিকী, এই যে হালকা ঝুঁকিটা আপনি কতটা দেখছেন, এটি প্রশ্ন। আর এটি আসলে মোকাবেলা করবার একটি হচ্ছে সক্ষমতার দিক, আরেকটি হচ্ছে যে ইচ্ছের ব্যাপার, ইচ্ছে শক্তির ব্যাপার, সেটি আপনি দেখছেন কিনা, অর্থাৎ যথাযথভাবে এটি বাংলাদেশ অ্যাড্রেস করছে কিনা। ঝুঁকি প্রবল, যেমন আমরা আলোচনা করছি যে বিদেশিদের উপর হামলা করা হয়েছে এবং বিদেশিরা এখন বাংলাদেশ ছেড়ে চলে গেছে। আজকে একটা নিউজ আছে কাগজে যে অন্তত 80 জন জাইকার কর্মী তারা দেশ ত্যাগ করেছেন। আরো বিদেশিরা, যেমন আমাদের গার্মেন্টের বায়াররা, তারা আসছেন না, এখানে আসতে ভয় পাচ্ছেন মিটিং করতে। এখানে অন্য ধরনের বড় ধরনের সম্মেলন একটা হবার কথা ছিল, যেখানে 500-600 গেস্ট আসতেন, তারা আসেননি। ফলে এটার এই যে জঙ্গি হামলার অবস্থা, এবং ধরেন একটা কথা, অভ্যন্তরীণ ভাবেও বাংলাদেশ কিন্তু নানাভাবে, শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলোই, বিশেষ করে বাচ্চাদের স্কুলগুলো খুলছে না। আপনি যদি বিজনেসের দেখেন, কোন কোন ব্যবসায়ের উপর এটি বড় নেতিবাচক প্রভাব ফেলছে, যেটি আমি বলছি বাইরের সঙ্গে সম্পর্কিত না, সেরকম ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবই ক্ষতিগ্রস্ত হবে। আপনার ধরেন গার্মেন্ট ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, সম্পর্কিত গার্মেন্ট ব্যবসার সঙ্গে কিন্তু আবার এই অভিজাত এলাকার যে অনেক রেস্টুরেন্ট গুলো আছে, ওরা এখানেই থাকেন, এখানেই খান, এটা খুব বেশি মুভমেন্ট নাই। তারা বাইরের সঙ্গে কথা, আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিকদের সঙ্গে কথা বলেন, চলে যান। এইভাবে জিনিসটা চলছিল। সেদিক থেকে তাদেরকে তারা যথেষ্ট ভয় দেখাতে পেরেছে। এবং এখন যেটা বলা হচ্ছে, স্কুল কিংবা শপিং মল কিংবা এইসব জায়গায় যে হামলার হুমকি, এবং প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আরো হামলা হবে, এখানে হতে পারে, আরো হামলা হতে পারে। তো এই যে পরিস্থিতি, অর্থাৎ যখন এরকম একটা অবস্থা তৈরি হয়, এবং কোথায় হবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, যে এটা আবার একটা রেস্টুরেন্টে হবে, কিন্তু আবার শপিং মলে হবে না, কোথাও, মানে যেখানে আপনি পা ফেলেন না কেন, কিংবা অন্য কোনো হোটেলে হবে না, কিংবা যেমন ধরেন যদি এরা ইসলামের নাম নিয়ে করে, তাহলে কোনো বারটার এরকম জায়গায় হবে না, এরও কিন্তু কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ সমস্ত জায়গায় মানুষের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং সর্বত্র, যেমন আমি, আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, আমি কিন্তু তাকে বলছি কালো জামা পরে যাস না, মানে কি এই সাধারণত এই বয়সের ছেলেপেলেরা তো কালো শার্ট প্যান্ট পরা পছন্দ করে, আমি কিছুতেই কালো জামা পরে ইউনিভার্সিটি যাস না, কিনা কি হয় কালো জামা বলে অতএব জঙ্গি, এরকম যদি সুযোগ হয়ে যায়। অর্থাৎ আতঙ্কটা কোথায় ছড়িয়েছে, এটা রেস্টুরেন্ট, শপিং মল থেকে শুরু করে ঘরেও কিন্তু ছড়িয়েছে। আমি চিন্তিত। ডিএমপি কমিশনের মন্ত্রীদের বার্তা দিয়ে বলছেন যে নিরাপত্তা ঝুঁকি আছে মন্ত্রীদের জন্য, সুতরাং সাবধান। আবার পত্রপত্রিকায় বলা, যে রিপোর্ট দেওয়া হচ্ছে, তাহলে মন্ত্রী এমপিদের বলা হচ্ছে যার যার এলাকায় গিয়ে সংগঠিত করো। এখন যদি তার জীবনের নিরাপত্তা থাকে, তার নিরাপত্তা হুমকিতে থাকে, তাহলে সে কেমন করে গিয়ে ফ্রিলি সেখানে মুভ করবে, করে। এবং আরেকটি আছে যে গুলশান এলাকা থেকে প্রায় 11,000 প্রতিষ্ঠানকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। তো এখানে 11,000 যদি হয়, 10 জন করে লোক যদি হয়, 100 লাখ লোক কর্মসংস্থান নাই। মানে আপনি চিন্তা করেন, 10 জন কেন, আপনি 50 জন লোক ধরেন, অনেক জায়গায় তো আরো বেশি হবে। অর্থাৎ এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সম্পূর্ণ ভার্নারেবল একটা। না, কিন্তু আমার এই প্রশ্ন হচ্ছে যে, এটি জেনারেল রশিদ এই বিষয়ে একটু বলবেন, যে এই প্রতিষ্ঠানগুলো ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় শিফট করলে কি সেই জায়গার ঝুঁকি বাড়বে না কমবে, আর গুলশানের ঝুঁকি কমবে না, বা বরং এখানে বিদেশিদের জন্য আরো অসুবিধা হবে। কারণ ধরেন একজন বিদেশি, এখানে যে রেস্ট হাউস আছে,
তারা ধরেন 5 স্টার হোটেলের চাইতে একটু সস্তা তার রেস্ট হাউসে উঠলেন এবং তার সঙ্গে আশপাশে রেস্টুরেন্ট আছে, সেখানে তারা খেলেন, যা সবই অভিজাত শ্রেণী। তো তাহলে এখন আপনি যদি সব রেস্টুরেন্ট তুলে দেন গুলশান থেকে, তাহলে এই রেস্টুরেন্টও তুলে দেবেন, আবার ইও তুলে দেবেন, কিন্তু রেস্ট হাউস গুলো তুলে দেবেন। তাহলে সে উঠবে কোথায়? তাকে সবসময় 5 স্টার হোটেলে উঠতে হবে। এবং তাহলে সে রেডিসন কিংবা সোনারগাঁ কিংবা এই ধরনের হোটেলে উঠতে হবে। উঠলে এবং সেখানে পরিস্থিতি হয়েছে যে ওয়েস্টার্নের রিপোর্ট দেখলাম যে 10 to 15% তাদের এখন অকুপেশন। এই পরিস্থিতির সঙ্গে একটার সঙ্গে কিন্তু আরেকটা রিলেটেড, এবং আপনি তো ঠিকই বলেছেন যে এগুলো সরিয়ে নিয়ে গেলাম, তাহলে সেখানে যে হামলা হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, আপনি কোথায় সরাবেন? আপনি ধরেন ধানমন্ডি নিয়ে আসবেন, আবার ধানমন্ডি থেকে তো উচ্ছেদ করছেন, এগুলো হাওয়ার উপর রাখবেন নাকি? সুতরাং এটি কোনো যুক্তির কথা হলো না। বাট সর্বত্র একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এবং এই আতঙ্কটা জিয়ে রাখছে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেমন ধরেন সেদিন 350 পুলিশ, র্যাব, বিজিবি আরো কি কি সমস্ত বাহিনী আছে, বগুড়ার চরে 350 লোক 13 ঘন্টা না 11 ঘন্টা ধরে অভিযান চালিয়ে 2টো চাপাতি 4টে ছুরি পেয়েছে। এই ছুরিগুলো হলো পেঁয়াজ মরিচ কাটার ছুরি, আর চাপাতি 2টা। সাধারণত ওই রকম একটা জনবসতি এলাকায় গরুর মাংস কাটতেও তো 2-1টা এরকম চাপাতির প্রয়োজন হয়। তাহলে এত বড় একটা অভিযান কিন্তু পেলেন না কিছুই, অথচ খুব ঢাকঢোল পিটিয়ে বলা হচ্ছিল যে বগুড়ার চরে এটা হলো ট্রেনিং ক্যাম্প। অভিযান শেষও বলা হয়েছে 4টে কালো পাঞ্জাবি এরকম সুন্দর বিছিয়ে, সোজা করে বিছিয়ে, 2-3টা প্যান্ট, কালো প্যান্ট সোজা করে বিছিয়ে ছবি দেওয়া হলো। জঙ্গি পোশাক পাওয়া গিয়েছে। তারপরে 9টা ধর্মীয় বই পাওয়া গেছে, জঙ্গি বই। জঙ্গি বই মানে ইসলাম মানেই কি জঙ্গি বই? জিহাদি বই। জেহাদি বই। জেহাদি বই মানে কি? ইসলাম সম্পর্কিত কোন বই থাকলেই জেহাদি বই। তাহলে তো বিরাট বিপদ। আমার বাসায় ইসলামের বইও আছে, হিন্দু ধর্মের বই আছে, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, মানে ডজেন্স অফ বুকস আমার বাসা ভর্তি। তাহলে আমার চাইতে বড় জঙ্গি তো আর কেউ নাই, যা পরিস্থিতি। তো পরিস্থিতিকে সেখানে কেন ঠেলে দিচ্ছি? আর ইসলাম যেটা এই গুলশান হামলায়, এরা কিন্তু যে খুব পাক্কা মুসলমান এরকম কিন্তু নয়। এবং তারা যে রেস্টুরেন্টে ছিল, তারা এশার নামাজও পড়েনি, তারাবির নামাজও পড়েনি, ফজরের নামাজও পড়েনি একজনও। তাহলে এরা কেমন মুসলমান? নামাজ তো আগে পড়বে, নামাজটা তো তার জন্য আগে ফরজ, কিন্তু এরা একজনও তা পড়েনি। অর্থাৎ তাদেরকে যেভাবে গাইড করা হয়েছে বা যা করতে বলা হয়েছে ঠিক সেভাবে করছে, করে কিন্তু ইসলামের নামটা ব্যবহার হচ্ছে। ব্যবহার কিন্তু তারা করেনি, তারা প্রমাণ দেয়নি যে তারা সাচ্চা মুসলমান বা ইসলামের জন্য তারা করতেছে, এটা প্রমাণ দেয়নি। দৃষ্টি আকর্ষণটা একটা বড় ফ্যাক্টর, যে তারা এখানে কেন এই কাজটা করছে। করলে ওয়ার্ল্ড ওয়াইড যে পরিমাণ আপনার এই কাজটা নিয়ে আলোচনা হয়েছে, এবং বাংলাদেশে যেটা প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে বাংলাদেশের যে ভাবমূর্তি তৈরি হয়েছিল তাতে ছেদ পড়েছে। তো এই পরিস্থিতি তৈরি করা গেছে শুধুমাত্র ওখানে 17 জন বিদেশি সহ 20 জন মানুষকে হত্যা করার ফলে। তো সুতরাং সেদিক থেকে তারা এক ধরনের সফল বলবো। আর ট্রেনিং মানে এই ডেডিকেশন নিয়ে কেমন করে এইরকম ইয়াং ছেলেরা এরকম ডেডিকেশন নিয়ে যাচ্ছে, তারপরে সেটাও একটা প্রশ্ন। ইসলাম কতটা এখানে আছে তা না, তারপরে হলো যে 261 জনের একটা তালিকা বের করা হলো। এখন দেখা গেল যে এর বাপের নাম নাই, এর ঠিকানা পরিষ্কার নাই, ছবি ছাপা হওয়ার পরে অনেকে থানায় গিয়ে হাজির হয়েছে, ভাই আমি তো কোনো হারিয়ে যায় নাই, পালায়ও নাই, আমি এই যে আমি নানান ব্যক্তিগত কারণে একজনের পরীক্ষায় ফেল করেছে, সে বাসা ছেড়ে ভয়ে চলে গেছে, বাবা মার ভয়ে, সে তার ছাপা হয়েছে। একটা মেয়ে প্রেম করে গিয়ে বিয়ে করেছে, তার ছাপা হয়েছে যে এই মেয়েটি, সে গিয়ে থানায় হাজির হয়েছে যে না আমি, আমার বয়স 18-এর বেশি, আমি ইন্টারমিডিয়েট 2nd ইয়ার 3rd ইয়ারে পড়ি, সো আমি আমার পছন্দের লোককে বিয়ে করেছি, দ্যাটস ইট। তো এখন কথা হলো তাহলে এটি কি? এটা তো একটা ফানে পরিণত হচ্ছে এই জঙ্গি বিষয়টা। সুতরাং এর সমাধান আপনি যেটা বলছিলেন যে এটা মোকাবেলা করার কায়দা কি, আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সমাজে গণতন্ত্র নেই, যে সমাজে ন্যায় বিচার নেই, যে সমাজে মৌলিক মানবিক অধিকার নেই, যে সমাজে দলীয়করণ প্রবল, সেই সব সমাজে কিন্তু আপনার এই জঙ্গিবাদের ঘটনা বেশি ঘটে। আপনি যদি বলেন যে ফ্রান্সে তাইলে ঘটলো কেন, এটা বলতে পারেন। ফ্রান্সের জঙ্গিবাদের ঘটনা
আর আমাদের এখানে জঙ্গিবাদের ঘটনা এক নয়। এই যে 38টা লোককে একজন লোক মারলো, কিছু না, লরিটা চালায় দিয়ে মারলো 84 জন, সে হলো পার্সোনালি একটা ডিস্টার্ব ম্যান। আর যা হয় হোক, তাকে কিন্তু আপনি জঙ্গি বলতে পারা ডিফিকাল্ট। ফরাসি গভর্নমেন্টও বলছে না, না মানে এক ধরনের পাগল, এক ধরনের পাগল। তো সুতরাং তার সঙ্গে কিন্তু এই যে সংগঠিত শক্তি, তার সঙ্গে কিন্তু এর তুলনা হবে না। সুতরাং সেই সব সমাজেই এটা বিকশিত হয় বেশি। আপনি ধরেন ইরাক বলেন, মিশর বলেন, সিরিয়া বলেন, যে সমস্ত জায়গায় এই পরিস্থিতি, কিংবা ইথিওপিয়া বলেন, যেসব। আপনি জাস্ট এক মিনিটে যদি বলেন, আমি জেনারেল রশিদের কাছে যাব। ইসলামকে এখান থেকে মানে এই পরিস্থিতি থেকে ডিলিং করবার সুযোগ কি, মানে উপায় কি, কোন উপায় আছে কিনা? ইসলামের নামটা এই যে জঙ্গিবাদের সঙ্গে এভাবে এখন জড়িয়ে যাচ্ছে, এটা হলো আপনার, এটা হলো মার্কিন একটা থিওরি যে ইসলামকে জড়িয়ে দেয় 9/11 এর পরে এই ধোঁয়া যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে সারা দুনিয়ায় চালু করেছে যে ইসলামই হলো আসল শত্রু, সেটার জন্য এটা চালু আছে, সেটার জন্য এটা চালু করা হয়েছে। যারাই মুসলমান তারাই হলো। এবং আপনি তো নিজে, সরকার তো নিজে করছে এটা, যে খুতবা যেটা চালু করা হয়েছে, সেখানে সেই খুতবায় দেখানো হয়েছে যে যারা শুধুমাত্র মুসলমানরাই জঙ্গি হয়। সুতরাং খুব হুঁশিয়ার। তার মানে মুসলমানদের জন্য আপনি খুতবা দিচ্ছেন, মুসলমানই জঙ্গি, মুসলমান থেকে খুব সাবধান। আর কেন? কাদের সিদ্দিকে ভালো বলেছেন, বলছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের মধ্যে কেউ জঙ্গি থাকতে পারে না, যে হু ক্যান অ্যাটাক। তো তাহলে আপনি এই ধরনের খুতবা কেন দিচ্ছেন? ইসলামকে কলুষিত কেন করছেন? জেনারেল রশিদ, আমি টোটালি কনফিউজ অন হিজ পারসেপশন। উনি হচ্ছে একটি সাধারণ মানুষ জঙ্গিবাদকে যেভাবে দেখে, সেটি উনার প্রতিক্রিয়াটা ওইভাবে আমি দেখলাম। আমরা জঙ্গিবাদকে যেভাবে দেখি সেটি হচ্ছে যে জঙ্গিবাদের ভেতরে আপনি ঢুকতে হলে সাধারণ মানুষই ফলে, আমি সে কথা বলছি, সাধারণ প্রতিক্রিয়া দিয়েছেন। যেমন বলেছেন গণতন্ত্র, নির্বাচন, এগুলোর সাথে জঙ্গিবাদের যে রিলেশন হয়তো খেয়াল করেন নাই, যে লেটেস্ট যেসব থিওরি আছে সেই থিওরির ভেতরে এইটিকে তারা মনে করছে না যে আগে যে গণতন্ত্র, নির্বাচনের ঘাটতি, কারণ এখানে জঙ্গিবাদ তো ওই কারণে গ্রো করছে না যে জঙ্গিবাদের অসাম্য বঞ্চনা, এগুলো অসাম্য বঞ্চনাটা আগে ছিল, যে নেচারালি জঙ্গিত্ব বরণ করছে লোকে। এখন দেখা যাচ্ছে নেচারালি তো জঙ্গিত্ব বরণ করছে না। এখানে হচ্ছে আপনাকে একটা স্পেশাল প্রজেক্ট দিয়ে, সেটি আমার দেশেই হোক আর ফ্রান্সেই হোক আর আমেরিকায় হোক, যেখানে হোক সেটি করা হচ্ছে। তো এখন যার জন্য এই যে বিত্তশালী লোকরা জঙ্গি হচ্ছে কেন, তো এই গবেষণার নতুন যে ধারাগুলো আছে সেগুলোতে আমরা যেটা পেয়েছি সেটি হচ্ছে মূল প্রবলেম হচ্ছে ইট ইজ হাইলি প্যাট্রোনাইজড অ্যান্ড স্কিম বেসড। তো স্কিম বেসড হওয়ার কারণে আমরা বিভিন্ন সমাজের মধ্যে দেখছি। আরেকটি হচ্ছে যে আপনার যে ক্ষুধা, ধরেন দারিদ্রতা, তো দারিদ্রতার কারণে মানুষ ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। তো যখন ক্ষুধা কমছে তখন তো ভায়োলেন্সও কমার কথা। যখন গণতন্ত্রের কারণে যদি জঙ্গিবাদ হয়, তো বাংলাদেশ তো অটোক্রাসিতে ছিল, এখানে সামরিক তন্ত্র ছিল, সেখান থেকে তো গণতন্ত্র অনেক উন্নত হয়েছে। যে গণতন্ত্রের ঘাটতি থাকতে পারে, সেটি হয়তো কারো কোনো পার্টির প্রতি বেশি অ্যাফিলিয়েশন থাকলে হি মাইট ক্রিয়েট লট অফ থিংস। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ ওভারঅল রোল করে এখন গণতন্ত্রের দিকে, উন্নতির দিকে যাচ্ছে। তো উন্নতির দিকে গেলে তখন টেরোরিজম উন্নতির দিকে যাচ্ছে, তাহলে গণতন্ত্র যত বাড়বে টেরোরিজম বাড়বে। তো এগুলো এইসব কমপ্লেক্স থিওরি, ইজ ভেরি কমপ্লেক্স। সাধারণভাবে যদি পারসেপশন যেমন উনি করলেন, একটা অপারেশন করে ও কি পেয়েছে, দ্যাটস নট এ অবজেক্টিভ অফ দ্য অপারেশন। I can always criticize any military operation, any নিরাপত্তা বাহিনীর অপারেশন, সে কালো পোশাক পাইলো কি সাদা পোশাক পাইলো, তো এটার মানেই না যে আমি অভিযান চালাইলেই পরে আমি হাজার হাজার অস্ত্র পেয়ে যাব। এর পেছনে যদি আমাকে বলেন যে ওয়াই দ্যাট, ওই অপারেশন কেন করা হয়েছে, সে কি পাইলো, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি শুধু মনে করছি এটা হলো দিস ইজ, আমরা যারা নিরাপত্তা নিয়ে কাজ করি, ওটা হলো এ শো অফ ফোর্স। ও কি বক্তৃতা দিল, পুলিশ কি বলেছে, সেটা আমি জানি না। আমার কাছে হলো যে ওই এলাকাটা হচ্ছে হাইলি নেগলেক্টেড এরিয়া, আনপ্রোটেক্টেড এরিয়া, সেখানে জঙ্গিবাদের ট্রেনিং হওয়া খুবই স্বাভাবিক, এবং সেখানকার মানুষ পুলিশের চেহারাও দেখে না। তো এই সব যেসব এলাকা আছে, তখন আপনি একটা ডমিনেশন করবেন যে না, এখানে যারা সাপোর্ট করবে তারা কিন্তু ওই পুলিশ না যাওয়ার কারণে একটি এলাকার ভেতরে তারা হচ্ছে তাদের শক্তি দিয়ে মানুষের সমর্থন আদায় করে, এবং সেই সমর্থনকে যদি আপনি আবার মানুষকে তাদের শক্তি ফিরিয়ে দিতে চান,
তো দিস ইজ কল্ড শো অফ ফোর্স। সো মেক আ শো অফ যে হ্যাঁ উই আর প্রেজেন্ট, আপনার এখানে জঙ্গি এসে আপনারা জোর করলে আমরা আছি, দ্যাট কাইন্ড অফ অপারেশন, ওইটা আমার কাছে মনে হয়েছে। উনি একটা ডিফারেন্টলি মনে করছেন, করতেই পারেন। প্যানিক অ্যান্ড রিস্ক, প্যানিক আর রিস্ক ইজ নট আ সেম থিং। উনি সবাই ভয় পেয়েছে, দেশে আমিও ভয় পেয়েছি, সবাই ভয় পেয়েছে, কারো নিরাপত্তা নেই। সো দিস ইজ কল্ড প্যানিক। এখন প্যানিকের সাথে রিস্ক, ঝুঁকি কতটুকু, সে কি আমাকে আবার মারতে পারে? হ্যাঁ পারে। কত শক্তিতে মারতে পারে? তখন যখন আপনি এটা রিলেট করবেন, তখন আমরা বলেছি যে রিস্ক ইজ লেস। কেন লেস? তাদের যে অর্গানাইজেশনাল যে ক্যাপাসিটি আছে, আমাকে যদি বলেন আমি বলবো দিস নট আ ভেরি স্ট্রং ক্যাপাসিটি। কেন নাই? এর পেছনে আমাদের লজিক আছে। ও যে 5টা লোককে 6টা লোককে এখানে নিয়োগ করেছিল, অল 6 আর ডেড। এবং এই 6টি লোকের যে আপাতত দৃষ্টিতে আমরা যত রোমিং দেখছি বাংলাদেশে, একবার ঝিনাইদহে ঘাঁটি গেড়েছে, ওখানে 4 জনকে মেরেছে, তো এরাই ঘুরে ঘুরে বাইরে মেরে এসে তারপরে তাদেরকে ঢাকায় এমপ্লয় করা হয়েছে। যদি আমরা তাদের কৌশলের যে সূক্ষ্ম দিকটা দেখি, এবং সেখানে এটি ছিল তাদের অত্যন্ত দামি অ্যাসেট, অর্থাৎ এই অ্যাসেটটা তৈরি করতে যে কোনো জঙ্গি সংগঠনকে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক অর্থ ব্যয় করতে হয়েছে, তারপরে তারা এই ধরনের কিছু ছেলে তৈরি করেছে। যখন এই ছেলেগুলোকে দেখা যায় যে অল ওভার দ্য এরিয়াস তারাই এটির সাথে যুক্ত, তখন অটোমেটিক্যালি বলতে হবে ইটস এ এক্সপেন্সিভ জঙ্গি অ্যাসেট, সেটিকে তারা ঢেলে দিল। তখন কোন অর্গানাইজেশন তার সবচেয়ে মূল্যবান অ্যাসেটটা তখনই ডেলিভার করে যখন সে রেকলেস অর ডেসপারেট। তো সেই ডেসপারেটনেসটা আমরা দেখতে পেয়েছি এখানে। তার যে ক্ষতি হয়েছে, সে ক্ষতিটা তাদের জন্য একটা মারাত্মক ক্ষতি। তা আপনার যদি 10টা যদি এরকম থাকে, তার মধ্যে 6টা 7টা আপনি মরে গেল, হয়তো তাদের পরিকল্পনা এটা ছিল না যে এরা মারা যাবে। তারা মনে করেছে অন্য জায়গায় তারা স্ট্রাইক করে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু এখান থেকে তারা স্ট্রাইক করে বেরিয়ে যেতে পারে নাই। এখন আপনি তাকে খোঁজ দেন তার কত এরকম অ্যাসেট কত আছে, যার ডেডিকেটেড অ্যাসেট, তা আমি বলবো এটি সংখ্যা খুব বেশি না। তো এখন হচ্ছে যে যারা এই ঘটনার পরবর্তীকালে যেসব জায়গায় তারা যোগিত করেছে, অনুমান করতে পারেন? এটি আমি ফিগার এখন দেব না, বিকজ ইট উইল কনফিউজিং ফিগার। তো সেটি হচ্ছে যে তাদের এই অ্যাসেটটাকে তারা যখন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে এসছে, এবং তাদের বর্তমান যে অ্যাসেটটা আছে সেটি আমি মনে করি এটা এত স্ট্রং না। কিন্তু হচ্ছে আরেকটি জিনিস হচ্ছে এই ঘটনার পরে যে পুলিশি অ্যাকশনকে আমি বলবো তারা অনেকগুলো সাকসেসফুল অপারেশন করেছে। হয়তো ইট মে নট অ্যাপিয়ার টু এ পারসন, যেটা তার কতগুলো নেতৃত্ব যারা দিচ্ছে বা এরকম জায়গাতে তারা রিচ করতে পেরেছে, এবং এদের কাছে যেসব যারা এদের সংশ্লিষ্ট যারা ধরা পড়েছে সেই তথ্য থেকে তারা একটা সুন্দর প্রোফাইল তৈরি করতে পেরেছে। সেই প্রোফাইলের কারণে পুলিশ এখন যেটি বলছে যে এর পরিকল্পনাকারীদেরকেও তারা চিহ্নিত করতে সে কথা বলছি, এটা পসিবল হয়েছে এই ক্যাপচার থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলো বা আশার কথা যে এটি তারা পেরেছেন, তারা বলছেন, কিন্তু অতীত অভিজ্ঞতা বলে যে এটি বলার মধ্যে সীমাবদ্ধ, বাস্তবে দেখা যায় না। এটি আমি ওইভাবে আমরাও আপনার কথাটা কনসার্নটা আমরা নিচ্ছি, মানে বলার জন্য সে বলছে, কিন্তু সেই বলার সাথে তার কাজের যে প্রকাশিত বা দৃশ্যমান যে এইগুলো আছে, সার্থকতা আছে, সেটা আমরা মিলিয়ে দেখছি। মিলিয়ে দেখে যে জায়গায় পৌঁছানো গেছে সেখানে এই একটা জিনিস আছে। আরেকটি হলো যে তারা মনে করেছে যে আমরা বিদেশি মেরে বিদেশি অনুকম্পা পাবো, তো সেটি তারা পায়নি। না পাওয়ার ফলে কি হচ্ছে, যখন বন্ধু রাষ্ট্রগুলো তারাও অ্যাক্টিভ হয়েছে, তো এটি তো শুধু আমাদের বাংলাদেশের সীমানার মধ্যেই সীমাবদ্ধ না, এটি অ্যাটলিস্ট রিজিয়নাল তো আমি বলবোই। তো সেখানে সবাই অ্যাক্টিভ, এবং তাদের এখন কি হচ্ছে এই মুহূর্তে আমি বলতে পারি যে জঙ্গিবাদী সংগঠনগুলো দৌড়ের উপরে আছে, এবং তাদের বেশ যে আপনি ইম্পর্টেন্ট লিডার্সকে যদি আপনি পিক করতে পারেন, তাহলে তাদের সংগঠনটা ঠিক আগের মতো জেএমবি যেমন ভেঙে গিয়েছিল একবার, সে জায়গায় আপনি ছেলে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারটি তাদের সেটি কি ব্যর্থ হয়েছে? আমার কাছে ব্যর্থ হয়েছে। আপনি মনে করেন যে কেন? যে তারা যে জায়গায় বলেছে যে বিদেশি মেরে বিদেশি বলতে বলছি আমি যে এদের সঙ্গে আইএস এর লিঙ্ক বা অন্যান্য লিঙ্ক গুলো, সেগুলো এটি তো আমরা বললাম সিন্ডিকেটেড। আমরা যে লিঙ্কটা দেখতে পাচ্ছি সেটি হলো তাদের একটা বেশ বড় ধরনের একটা সাইবার লিঙ্ক আছে। এই সাইবার লিঙ্কের কারণে যে আমরা বলি যে জঙ্গিরা এক জায়গায় হয় যখন তাদের একে অপরের উদ্দেশ্যের মধ্যে কিছু, যেটা কনভার্জেন্স অফ ইন্টারেস্ট যেটাকে আমরা বলি, হয় তখন। তো আইএস কেন বাংলাদেশের এইটার সাথে হয়তো সে ইন্টারেস্টেড হবে, একটি জায়গা আছে। সেই জায়গাটা যেটা আমরা খুঁজে পেয়েছি সেটি হলো যে আইএস হচ্ছে মধ্যপ্রাচ্যে সংকুচিত হচ্ছে। চারিদিকে একদিকে মার্কিন সমর্থিত বাহিনী যাচ্ছে, একদিকে আসাদ বাহিনী হচ্ছে রাশিয়ার সমর্থিত হয়ে আসছে, এদিকে কুর্দিরা আক্রমণ করছে, এদিকে ইরাক বাহিনী আসছে। এটির কারণে এখন কিন্তু তারা প্রায় অর্ধেকের বেশি তাদের কন্ট্রোলড এরিয়া হারিয়েছে। তাদের যে অর্থের যে উৎসগুলো সেগুলো বন্ধ হয়েছে। এখন আইএস এর অ্যাকচুয়ালি ওখান থেকে
অস্তিত্ব বিলীন হয়ে যাওয়াটা কিছুটা আমি মনে করি সময়ের ব্যাপার। তো এখন তারা হচ্ছে এইটিকে তাদের অস্তিত্ব ঠেকানোর জন্য তাদের হচ্ছে যে কৌশলটা তারা নেবে যে পেরিফেরিয়াল স্টেটে যেসব মুসলিম স্টেট নন মুসলিম স্টেট এখানে তুমি আমাদের এক্সিস্টেন্স দেখাও, তাহলে বলা যাবে যে আইএস তুমি এখান থেকে ধ্বংস করলেও আইএস উইল বি এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। ওইটা মিলে গেছে, মিলে যাওয়ার জন্য এটি তারা আসছে। যেটা জামাল সাহেব বললেন সেটা হলো যে গণতন্ত্র বিকশিত হচ্ছে, আমি সেখান থেকে শুরু করছি। কিন্তু সরকার নিজে ঘোষণা দিয়েছে যে আমরা সীমিত গণতন্ত্রে বিশ্বাস করি। তো অর্থাৎ সীমিত গণতন্ত্র মানে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হবে এবং মানুষের যে অধিকার, মৌলিক অধিকার, সেটা ক্ষুণ্ণ হবে। আমি সাধারণ মানুষ, উনি বলেছেন, আমি স্বীকার করি আমি খুব সাধারণ মানুষ, আমি এই না কৌশলবিদ না বা স্ট্র্যাটেজিশিয়ান না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেন যে একটা পরিবারে যার সন্তান খুন হয় এবং বিচার পায় না, তার ক্ষোভটা কি দাঁড়ায়? যার বাপ খুন হয় কিন্তু বিচার পায় না, যে এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যখন খুন হয় এবং তার বিচার পায় না। আপনি ধরেন তনু হত্যা বলেন, কি মানে একেবারেই অনিশ্চিত হয়ে গেছে যে তনু হত্যার এটল কোনো বিচার হবে কিনা। অর্থাৎ এবং এই যে ক্ষোভের সঞ্চার হয়, এটা বলা সম্ভব যে হ্যাঁ এদেরকে রিক্রুট করে কিছু করা সম্ভব, কিন্তু এই ক্ষোভটা তো সঞ্চারিত হচ্ছে যখন ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না, ন্যায় বিচার যখন তিরোহিত হচ্ছে, মৌলিক অধিকার যখন কেড়ে নেওয়া হচ্ছে। তো তাহলে এদেরকে ব্যবহার কে করছে কে না করছে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টটা হলো যে অন্যায়, অবিচার, জুলুম এটা সমাজে ক্রমেই আরো বিস্তৃত হচ্ছে। ঘোষণা দিয়ে করা হয়েছে যে গণতন্ত্র সীমিত করতে হবে, উন্নয়ন ঘোষণা দিয়েছে, এটি একটু বলবেন। সীমিত গণতন্ত্রের কথা এটা নাসিম সাহেব বলেছেন, এটা হানিফ সাহেব বলেছেন, আমি নিশ্চিত না পলিটিক্যাল ইনস্টিটিউশনাল কোন জায়গায় আমরা এই রেফারেন্সটা পাইনি। মানে তার কি ম্যানিফেস্টো আছে? এখন আমি এই তর্ক করলে অফিসে নিয়ে গিয়ে আমি ফাইল খুলে দেখাতে পারি যে একজন বক্তব্য দিলে এটা চেঞ্জ হবে। আমরা যেটা পলিটিক্যাল ম্যানিফেস্টো অফ দ্য পার্টি ইজ ওদের ঘোষিত, মানে উনি যেটি বলতে চাচ্ছেন এটি পলিটিক্যাল রেটরিক। রেটরিক হলে সেটা তাদের সমস্যা, রেটরিকটা হলে তাদের সমস্যা। রেটরিকের মাত্রাটা কোথায় হবে? যে একটি গণতন্ত্রে উনি বলছেন যে এগিয়ে যাচ্ছে, আর রেটরিক করছেন যে আমরা সীমিত গণতন্ত্রে বিশ্বাস করি, উন্নয়নে বিশ্বাস করি। তো সেটা যদি রেটরিক হয় তাহলে তো আত্মঘাতী রেটরিক। মানে সুতরাং এবং আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র সীমিত হয়ে আসছে। তো আর যে উদাহরণগুলো আমি বললাম যে যখন মানুষ ন্যায় বিচার পায় না তখন তার ভিতরে ক্ষোভ সঞ্চারিত হয় এবং ক্ষোভ থেকে এর বহিঃপ্রকাশ এটা হতে পারে। কিন্তু হতে পারে যে এদেরকেও কেউ সংগঠিত করে, যাদেরকে যেমন একসময় বলা হয়েছিল জেএমবি সব চলে গেছে বাংলাদেশ থেকে, এখন পুলিশ অহরহ বলছে যে জেএমবি বাংলাদেশে ফিরে এসেছে এবং এই সব কাজগুলো জেএমবি করছে। তার অর্থ যে জেএমবির নেতাদের হত্যা করেই বা ফাঁসি দিয়েই জেএমবি কে কিন্তু নির্মূল করা যায়নি। অর্থাৎ কজটাকে আপনাকে দেখতে হবে যে কোন কারণে এরা জেএমবি হচ্ছে, কোন কারণে এরা আইএস হচ্ছে, কিংবা কোন কারণে এই যে 5টা ছেলে এরা কিন্তু পালাবার চেষ্টা করেনি, তারা মৃত্যু নিশ্চিত জেনে গেছে এবং তারা যাদের সঙ্গে কথা বলেছে তাদেরকে বলেছে যে আমরা তো মরতে আসছি, কোনো বাঙালি মারবো না, আমরা সব বিদেশিকে মারবো, তোমরা ভয় পায় না, কিন্তু আমরা মরতে এসেছি। এবং তারা তো কোনো রকম চেষ্টা করেনি কোনো দিক দিয়ে যে এই দিক দিয়ে পালায় যাবে, ও দিক দিয়ে যাবে, চেষ্টা করেনি। সুতরাং সমাজে যদি সেই সাম্য, সেই স্বাধীনতা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু এই জঙ্গিবাদের উত্থান মানে জঙ্গিবাদের শক্তিটা কমে আসবে এবং এরা কোথাও সমর্থন পাবে না। দেখা যাবে যে আস্তে আস্তে জিনিসটা স্তীমিত হয়ে যাচ্ছে। আমি হয়তো ওইটাতে অত বেশি করব না, কারণ আমরা হচ্ছে ওভারঅল স্ট্যাটিস্টিক্স বেসড অপিনিয়ন করি। 16 কোটি দেশের মানুষে অ্যাবসলিউটলি ইউটোপিয়ান কান্ট্রি আমরা এক্সপেক্ট করছি না। আর আমাদের উঠতি গণতন্ত্রের দেশ, উঠতি অর্থনৈতিক দেশের ভেতরে অনেক ঘাটতি থাকবেই, এটা আছে। এখন আমরা যদি বলি ভারতেও এই যে উনি যেসব এক্সাম্পল দিলেন এরকম আমি ভারতও দেখেছি, ওটা তো নাকি খুব বড় লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। তো সেখানে হচ্ছে যে আমি দেখতে চাচ্ছি যে ভিকটিমস ফ্যামিলি যদি ওইটাই হয়ে থাকে যে ক্ষোভটা উনি বললেন, সেই ফ্যামিলি থেকে কতজন জঙ্গি হয়েছে, আমি যে জঙ্গিগুলো ধরেছি সেটি কি বা ধরা পড়ে তারা কি ওই ভিকটিম ফ্যামিলি থেকে আসছে কিনা।
কারণ আমার ফ্যামিলিতে যদি কোনো আমি আঘাতপ্রাপ্ত হই আমি জঙ্গি হব। আরেকটা অভিযোগ আছে জেনারেল রশিদ, যে মোস্ট অফ দ্য কেসেস যে যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে আসলে তাদের কাছ থেকে কিছু পাওয়া যাচ্ছে না বা শোনার সেই অবকাশটুকু থাকছে না, কারণ তাদেরকে হয়তো ক্রস ফায়ারে দিয়ে দেওয়া হচ্ছে বা তাদের এটির অভিযোগ, যে কারণে আসলে ওরকম কোন স্টাডি হচ্ছে না যে এরা কেন হচ্ছে, কারা এদেরকে প্যাট্রোনাইজ করছে। আমি আপনার বিষয়টা আমি গণনায় নিচ্ছি, আমরা গণনা নিয়ে আমরা এটা দেখি যে বাংলাদেশে মোট ক্রস ফায়ারের সংখ্যা কত। আমি ধরে নিলাম সব ক্রস ফায়ারই হচ্ছে তারা ইচ্ছাকৃত করেছে, যদি তারা বলে যে এটি বন্দুক যুদ্ধ, তা আমরা ধরার জন্য আমরা গবেষণার জন্য ধরে নিলাম। তখন সংখ্যার দিক থেকে এই সংখ্যাটা আমরা যখন অন্যান্য গণতন্ত্রের দেশের সাথে মিলায় দেখি যে যেখানে ইফেক্টিভ কন্ট্রোল আছে সেখানেও এটি ঠেকানো যাচ্ছে না, এটি জিরো কোনো দেশে আমি পাইনি। এখন হচ্ছে যদি ভারতের চেয়ে যদি বাংলাদেশে কম থাকে, এটিকে আমি যে দোষী বলছি, কিন্তু সেই দোষ মুক্ত হতে পারছি না। সেই দোষ মুক্ত হতে গেলে আমাদের মতো উঠতি গণতন্ত্রের দেশ তো সহজে দোষ মুক্ত হতে পারবে না। এর আগে কিন্তু প্রথম পর্যায়ে আমরা বলেছি দোষ মুক্তি, দায় মুক্তি, এই সমস্যা বাংলাদেশের আছে। এখন বিষয় হলো যে আমি যদি কারেক্টলি আইডেন্টিফাই করতে না পারি, আমি এটিকে অন্যভাবে দৃষ্টিতে দেখতে পারি। এখন আমাদের এখানে জঙ্গিদের এই যে আমি বলছি যে এই কারণে জঙ্গি হচ্ছে, আমি কিন্তু জঙ্গিকে যতটা না নিন্দনীয় অপরাধ বলে প্রতিবাদ করছি বা আমি এটাকে কন্ডেম করছি, তার চেয়ে বেশি আমি এটাকে চেষ্টা করছি যে এটাকে জাস্টিফাই করার জন্য, ফর দিস কজ, ফর দ্যাট কজ। সংখ্যার দিক থেকে বলতে পারি সীমিত গণতন্ত্র নিয়ে বললেন, আমি কোথাও খুঁজে পাইনি যে আমি আপনাকে দেখাতে পারি যদি আপনি আমাকে আমি পলিটিক্যাল রেটরিক নিয়ে আমি কাজ করি না। না, আমি বলছি যে কথাটা তো আমি নিজে বানিয়ে বলছি না, আমি বলছি আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন আমি আপনাকে দেখাই দিতে পারি। আমরা এটা পলিটিক্যাল মানে কি একটা পার্টি ইন পাওয়ার আছে, তো পার্টি ইন পাওয়ারের পলিটিক্যাল ম্যানিফেস্টো কি, তো এখন পার্টি ইন পাওয়ারের একজন হয়তো, এটা তো সেকুলার ম্যানিফেস্টো না তাদের, তো সেকুলার ম্যানিফেস্টোর ভিতরে একজন বললেন যে আমি খুব ইসলাম বা আমি ধর্মের প্রতি তার একটা জিনিস আছে, তখন তার কথাটা আমরা বাই করছি না। কেন করছি না? বিকজ তার হোয়াট ইজ হিজ পলিটিক্যাল ম্যানিফেস্টো। তো এখন জামাতের পলিটিক্যাল ম্যানিফেস্টো যেটা আছে সেটি আমরা ওইটাই গ্রহণ করব, সে জামাত নেতা কি বললো না বললো সেইখানে আমরা। আপনি পলিটিক্যাল ম্যানিফেস্টো আছে এক জিনিস আর আপনি করছেন আর এক জিনিস, তাহলে পলিটিক্যাল ম্যানিফেস্টোর অর্থ কি? কোনো মানে নাই তো। সেটি আপনি যে বলছেন সীমিত গণতন্ত্র, এই শব্দটার কথা আমি বলছি যে সীমিত গণতন্ত্র বলতে যে বিএনপি আজকে গণতন্ত্রে নাই, ক্ষমতায় প্রসেসে নাই বলে এটা সীমিত হয়েছে না কি কারণে হয়েছে? এখন আপনার পারসেপশন অফ দ্য গণতন্ত্র, এই কথাটা আমি বলি নাই, বলছেন ওনারা। আমি বলছি যে আমাদের এখানে গণতন্ত্রের ব্যাপারে আমরা দেখছি, বাট আপনি মনে করেন তো যে গণতন্ত্র অনেক সীমিত বা গণতন্ত্র সংকট? আপনি যেমন মনে করছেন গণতন্ত্র সীমিত, আবার হচ্ছে আপনি আরেকজনের কাছে যান তারা বলছেন না যে গণতন্ত্র সীমিত। সো আমাদের কান্ট্রিতে আমি বলেছি পলিটিক্যালি ডিভাইডেড রাইট ইন দ্য বিগিনিং। আমাদের জন্মসূত্র থেকে আমাদের পলিটিক্যাল ডিভিশন আছে। তো কেউ মনে করবে বিএনপি ক্ষমতায় নাই বলে, ও এই জঙ্গিদের সাথে অনেকেই তারা মনে করে যে এই সরকার হচ্ছে নাস্তিক সরকার। এটি হলো তাদের কাছ থেকে শোনা। তো নাস্তিক সরকার এটা কি বিএনপি জামাত সরকার আসলে তারা মনে করে এটা না, এটি হচ্ছে ইসলামিক সরকার আসলো। এই যে একটা পারসেপশন, এই পারসেপশনটা থেকে আপনি পারসেপশনই বলতে হবে। তো তারা তো বলছে না, আমরা তো মনে করছি না যে বিএনপি ইজ এ কি বলে ভায়োলেন্ট পার্টি, ইটস এ পলিটিক্যাল পার্টি। তো সেই ক্ষেত্রে একজন পার্টি তার স্ট্র্যাটেজির কারণে সে পার্টিসিপেশনে যায়নি, এবং সে পিছিয়ে পড়েছে, মার্জিনালাইজ হয়ে গেছে, মানে গণতান্ত্রিক যে সিস্টেম থেকে সে নিজে বেরিয়ে এসেছে। তো সেই ক্ষেত্রে তাকে তো সবাই ইনভাইট করছে, প্লিজ কাম এন্ড জয়েন। তো সেইটি জয়েন করার জন্য আমি অনেক যুক্তি তৈরি করতে পারি, কিন্তু সে নাই বলে দেশে গণতন্ত্র কমে গেল, সেটিও কোনো অনেক যুক্তি খুঁজে পাওয়া যায় না। এখন দেশের যদি আমরা ভাগ করি, এই ভাগ করার ভিতরে আমরা দেখবো এই ডিভিশন থেকে আপনি বেরোতে পারবেন না। বাট আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা নিরীহ মানুষের হত্যা দেখতে চাই না। যেহেতু রাজনীতির হাতিয়ার হিসাবে এই জঙ্গিবাদকে ব্যবহার করছে, সেই হাতিয়ার হিসাবে যাতে ব্যবহৃত না হয় আমরা সেখানে গুরুত্ব দিই, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিজ and political ideologies.